কন্টিনিউ করা। তো আমরা এর আগের দিন লার্নিং অবজেক্টিভ 8টা দেখেছিলাম, লার্নিং অবজেক্টিভ 8। আমরা আজকে দেখতেছি লার্নিং অবজেক্টিভ 3 থেকে 7 একসাথে দেয়া আছে আমাদের সাজেস্টেড সিলেবাসে। তো আমরা ওইখান থেকে প্রথম অংশটুকু আজকে আলোচনা করব, কারণ এটা বেশ বড় একটা পার্ট, একসাথে পুরোটা কভার করা যাবে না, একটু সময় লাগবে। আমরা আজকে প্রথম অংশটুকু এখান থেকে কভার করি, তারপর আস্তে আস্তে নেক্সট পার্টগুলো আমরা কভার করব। প্রথম অংশে আমাদের যেটা আছে, বলা আছে আইডেন্টিফাই দ্য মেজর টাইপ অ্যান্ড ইউজেস অফ মাইক্রো কম্পিউটার, মিড রেঞ্জ কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার অ্যান্ড মোবাইল কম্পিউটার সিস্টেম। এবং এগুলোর সাথে বলা আছে আউটলাইন দ্য মেজর টেকনোলজিজ এন্ড ইউজেস অফ কম্পিউটার পেরিফেরাল ফর ইনপুট আউটপুট অ্যান্ড স্টোরেজ। তাহলে আমরা এখান থেকে যে কয়েকটা আইটেম কভার করতে পারি সেগুলো আমরা এখানে ছোট ছোট করে লিখেছি। প্রাইমারি আছে যে মেজর টাইপ অফ কম্পিউটার, কম্পিউটার কত ধরনের হয়। আমাদের এখানে বেশ কয়েক ধরনের কম্পিউটারে ডিফারেন্সিয়েশন থাকলেও আমরা মেইন গুলোকেই এখানে আলোচনায় নিয়ে আসছি। মেজর টাইপ অফ কম্পিউটার মধ্যে মাইক্রো কম্পিউটার, এটা খুবই কমন, আমরা যেটা ইউজ করি পার্সোনাল পিসি হিসেবে। এরপর আছে মিড রেঞ্জ কম্পিউটার, যেটা আমরা সার্ভার বা মিনি কম্পিউটার হিসেবে চিনি। পাশাপাশি আছে হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। এবং রিসেন্ট যেটা হয়েছে যে পোর্টেবল কম্পিউটিং ডিভাইস, যেগুলো শুধু টাচ ডিভাইস, সঙ্গে কিবোর্ড থাকে না বা দেখতে অনেকটা মোবাইল ফাংশনালিটির মতো, এগুলোকেও আমরা বলতেছি মোবাইল কম্পিউটার সিস্টেম। তাহলে এই যে আমাদের যেগুলো পরিচিত ডিভাইস, এই ডিভাইসগুলোকে নিয়ে আমাদের আলোচনা। প্রথম পার্টে কি মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার আমরা সবাই চিনি পার্সোনাল পিসি, এটাকে পার্সোনাল কম্পিউটার বা পিসিও বলে। এটা ইউজারদের জন্য খুবই সিঙ্গেল ইউজার সিস্টেম, কম দামে পাওয়া যায় এবং সাইজটা কম্প্যাক্ট বা একটু ছোট সাইজের সাধারণত হয়। এরপরে হচ্ছে আমাদের ইউজেস গুলো কি কি আছে। আমরা নর্মালি আমাদের পার্সোনাল ইউজের জন্য যে ধরনের কাজগুলো করি, ওয়ার্ক স্টেশনে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট প্রেজেন্টেশন বা আদার্স, কমিউনিকেশন, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল চ্যাট, স্মল বিজনেস অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট রিলেটেড টাস্ক, এবং এডুকেশন অথবা পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজের আসলে কোনো ডেফিনেশন দিয়ে কভার করা যাবে না, এটা যে যে কাজে ব্যবহার করে। তাহলে প্রথম পার্ট হচ্ছে আমাদের মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটারটা আমরা এটাকে পার্সোনাল কম্পিউটার বা পিসিও বলে থাকি। পার্সোনাল কম্পিউটারের ইউজেস গুলো কি কি সেটা আমরা জানলাম। মিড রেঞ্জ কম্পিউটার বা মিনি কম্পিউটার, অথবা এটাকে কখনো কখনো আমরা ছোট অফিসের জন্য সার্ভার পিসি হিসাবেও ব্যবহার করি, এটাও সার্ভার কম্পিউটারের একটা অংশ। মোর পাওয়ারফুল দেন মাইক্রো কম্পিউটার, তাহলে মেইন ফ্রেম কম্পিউটারের চাইতে একটু কম পাওয়ারফুল, বাট মাইক্রো কম্পিউটারের চাইতে একটু বেশি পাওয়ারফুল। এটা হচ্ছে আমাদের মিড রেঞ্জ কম্পিউটার, যেটা আমরা মিনি কম্পিউটার অথবা সার্ভার পিসি বলতে পারি। মোর পাওয়ারফুল দেন মাইক্রো কম্পিউটার, লেস পাওয়ারফুল দেন মেইন ফ্রেম। দেন আছে ডিজাইন টু সাপোর্ট মাল্টিপারপাস মাল্টিপল ইউজার সিমালটেনিয়াসলি। যখন এটা সার্ভার হিসেবে আমরা ব্যবহার করি, তখন একের অধিক ইউজারকে সিমালটেনিয়াসলি সাপোর্ট করতে পারে বেসড অন দেয়ার কনফিগারেশন। এরপর আছে অফেন ইউজ এজ নেটওয়ার্ক সার্ভার, কখনো কখনো আমরা ল্যান ছাড়াও এমনিতে নিজেরা সার্ভার বানিয়ে ব্যবহার করতে, অথবা নেটওয়ার্কে দিয়েও নেটওয়ার্ক সার্ভার হিসেবে ব্যবহার করতে পারি। আমাদের মিড রেঞ্জ কম্পিউটার বা মিনি কম্পিউটারকে কি কি কাজে ব্যবহার করা যায়? হোস্টিং কোম্পানি ডাটাবেস বা ইন্টারনেটের সার্ভার এবং ওয়েবসাইট। সাপোর্টিং এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, কোনো একটা কোম্পানির ইআরপি সফটওয়্যার বা সিআরএম সফটওয়্যারকে এই মিনি কম্পিউটারের মধ্যে ইনস্টল করা যায় সার্ভার পিসি বানিয়ে। ডিপার্টমেন্টাল অর ব্রাঞ্চ অফিস কম্পিউটিং, দেখা গেল যে একসাথে কয়েকজন কম্পিউটিং করবো, সেক্ষেত্রেও এই আমাদের মিনি কম্পিউটার বা মিড রেঞ্জ কম্পিউটার এটাকে ব্যবহার করার সুযোগ আছে। মেইন ফ্রেম কম্পিউটার, এটা একটু বড় ধরনের হয়, ভেরি লার্জ, পাওয়ারফুল এবং comparatively expensive system. Support hundreds or thousands of users at the same time, high reliability, processing power and security. তো রিলায়েবিলিটি অনেক হাই, কারণ এই মেশিনটা একটু পাওয়ারফুল মেশিন হয়। প্রসেসিং স্পিড ও পাওয়ার অনেক ভালো থাকে, অনেক দ্রুত অ্যাপ্লিকেশনকে প্রসেস করতে পারে। এবং সিকিউরিটিটা এনেবল করা, যেহেতু এটা একটা বড় কম্পিউটার, অনেক ইউজার একসাথে থাকে, এখানে সিকিউরিটির খুবই স্ট্রেংথ বাড়ানো হয়, স্ট্রেংথ এন্ড সিকিউর সিস্টেম ব্যবহার করা হয়। এটা কোন কোন কাজে ব্যবহার হয়? ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন প্রসেসিং তাদের সার্ভার হিসাবে, এয়ারলাইন রিজার্ভেশন সিস্টেম হিসেবে ব্যবহার হতে পারে, এটাও একটা সার্ভার বা অ্যাপ্লিকেশন সিস্টেমের মেইন ফ্রেম কম্পিউটার। লার্জ স্কেল ডাটা প্রসেসিং, সরকারি বা যে কোনো ধরনের ইন্স্যুরেন্স বা জনশুমারির কাজে ইউজ করতে পারে, সেন্সাসের কাজে। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইন লার্জ কর্পোরেশন।
লাস্ট আইটেমটা আমাদের মোবাইল কম্পিউটার সিস্টেম, পোর্টেবল কম্পিউটিং ডিভাইসেস, এক্সাম্পল স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ এবং হ্যান্ডহেল্ড ডিভাইস। যদি আরো কোনো হ্যান্ডহেল্ড ডিভাইস থাকে যেটা আসলে কম্পিউটারের মতো করে ব্যবহার করা যায় কিন্তু একটু ছোট। কি কি কাজে ইউজ করা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে? ভয়েস, ভিডিও কল, মেসেজিং বা আদার ব্রাউজিং, accessing cloud service and applications, mobile banking, e-commerce, GPS navigation, remote work and online collaboration। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে আইডেন্টিফাই দ্য মেজর টাইপস এন্ড ইউজেস অফ মাইক্রো কম্পিউটার, মিড রেঞ্জ কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মোবাইল কম্পিউটিং সিস্টেম। তাহলে এগুলো কতটুকু মানের হয়, ছোট বড়, এটার একটা বেসিক আইডিয়া আমরা জানলাম এবং এটার ব্যবহারগুলো কি কি। সেকেন্ড পার্টে আছে মেজর টেকনোলজিস অ্যান্ড ইউজ অফ কম্পিউটার পেরিফেরাল। কম্পিউটার পেরিফেরাল বলতে আমরা বুঝবো আছে কম্পিউটারের অপারেশন বা সিস্টেমটাকে এনাবল করার জন্য রিলেটেড যে ডিভাইসগুলো আমরা এর সাথে সংযুক্ত করে ব্যবহার করি। তাহলে কি কি কাজে পেরিফেরাল প্রয়োজন হতে পারে? ইনপুট ডিভাইস হিসেবে পেরিফেরাল প্রয়োজন হয়, আউটপুট ডিভাইস হিসেবে প্রয়োজন হয়। আমাদের কম্পিউটারের মধ্যে যতটুকু স্টোরেজ আছে তার চেয়ে বেশি যদি ডাটা স্টোরেজ করতে চাই তাহলে এটাও আমাদের পেরিফেরাল একটা কম্পোনেন্ট। তাহলে ইনপুট ডিভাইস হিসেবে কি কি আমরা ব্যবহার করি? সবার কাছে এটা কমন, খুব বেশি বলার নাই। কিবোর্ড, মাউস, টাচ স্ক্রিন, স্ক্যানার, মাইক্রোফোন এবং বায়োমেট্রিক ডিভাইসেস, এইগুলো খুবই প্রচলিত, এখন পর্যন্ত আমরা ব্যবহার করি। এর সাথে কিছু কম্পোনেন্ট আছে যেগুলো আমরা এখানে লিখি নাই, কারণ ওই স্ক্যানারের মধ্যে কভার করে, ওএমআর থাকে, ইসিআর থাকে, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো সব স্ক্যানার ক্যাটাগরির মধ্যে কভার করে, আমরা ব্রড ক্যাটাগরিটাকেই হাইলাইট করেছি। এরপর আউটপুট ডিভাইসের মধ্যে মেইনলি 4 ধরনের হয়। মনিটর, যেগুলো ডিসপ্লে স্ক্রিন হিসেবে কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে, এগুলো আগে সিআরটি মডেলের ওল্ড মডেল ছিল, এখন এলসিডি, এলইডি, মডার্ন ফ্ল্যাট প্যানেল গুলো হয়। টাচ এনাবল ডিসপ্লে বা টাচ স্ক্রিন ডিসপ্লে, এটাও ডিসপ্লের আন্ডারে পড়ে যায়। হার্ড কপি প্রিন্ট করতে পারি, ইম্প্যাক্ট, ডট ম্যাট্রিক্স বা যেভাবে হোক আমরা এই প্রিন্টের কাজগুলো করি। এরপরে সাউন্ডের জন্য আমরা স্পিকার বা হেডফোন ব্যবহার করি, এটাও পেরিফেরাল ডিভাইস, আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে। এবং অনেক মানুষের মধ্যে প্রেজেন্টেশন দিতে গেলে প্রজেক্টর দিয়ে আমরা প্রেজেন্টেশন দিতে পারি। এগুলো হচ্ছে কি আউটপুট ডিভাইসের পেরিফেরাল আইটেম। স্টোরেজ, ডাটা সেভিং অ্যান্ড রিট্রাইভাল, প্রাইমারি স্টোরেজ যেটা ভোলাটাইল মেমোরি, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা আমরা সবাই জানি। সেকেন্ডারি স্টোরেজ বা পার্মানেন্ট যেটা মেমোরি থাকে, হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি, বা এখন সর্বশেষ যেটা টেকনোলজি, সলিড স্টেট ড্রাইভ বা এসএসডি, এটা একটু ফাস্ট এবং ছোট সাইজের হয়। রিমুভেবল স্টোরেজ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, অপটিক্যাল ডিস্ক এবং মেমোরি কার্ড। ক্লাউড স্টোরেজের আসলে বিভিন্ন ধরনের হয়, এখন অনেক প্রতিষ্ঠান ক্লাউড স্টোরেজ সার্ভিস প্রোভাইড করে, সেই সাথে আমরা নিজেরাও ক্লাউড স্টোরেজ প্রিপেয়ার করে নিতে পারি। রিমোট সার্ভার অ্যাক্সেস ভায়া ইন্টারনেট, এটা নিজেদের সার্ভারও হতে পারে অথবা কারোর কাছ থেকে হায়ার্ড বেসিসে বা রেন্টাল বেসিস হতে পারে। এক্সাম্পল কি কি হয়? আমরা গুগল ড্রাইভ শেয়ার করতে পারি, ভাড়া করতে পারি, ওয়ান ড্রাইভ, ড্রপ বক্স এটসেট্রা। ইউজ ফর কি কাজে ব্যবহার করি? ব্যাকআপ নিতে, ইনফরমেশন শেয়ারিং করতে অথবা ডাটা কোলাবোরেশন করার জন্য। তাহলে প্রথম যে টপিকসটা আমাদের ছিল identify the major type and uses of microcomputer, mid-range, mainframe and mobile computing system, the major technologies and uses of computer peripheral for input, output and storage। দেখি এই জায়গায় আমাদের কারো প্রশ্ন থাকলে একটু শেয়ার করবে, তাহলে আমরা নেক্সটটাতে চলে যাব।
আমরা পরের টপিকসে যাই। আইডেন্টিফাই অ্যান্ড ইলাস্ট্রেট দ্য কম্পোনেন্টস অ্যান্ড ফাংশনস অফ এ কম্পিউটার সিস্টেম। তার এর সাথে আছে আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লিকেশন, রিস্ক অ্যান্ড সিকিউরিটি কন্ট্রোল অফ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন, সংক্ষেপে আরএফআইডি। আরএফআইডি সম্বন্ধে আমরা সবাই জানি কিনা, বা আরএফআইডির ব্যবহার কি, বা কোথায় আরএফআইডি ব্যবহার হয়, কিভাবে হয়, আমরা কি সবাই জানি, বা এটা হয়তো আমরা ব্যবহার করছি, নাম হয়তো নাও জানা থাকতে পারে। তাহলে আমাদের ইলাস্ট্রেশন অফ কম্পোনেন্টস এন্ড ফাংশনস অফ কম্পিউটার সিস্টেম, তাহলে কম্পিউটার সিস্টেমের কি কি ফাংশন আছে, মেজর ফাংশন গুলো কি কি, বা কম্পোনেন্টস গুলো কি কি। প্রাথমিকভাবে আমরা একটা কম্পিউটারকে যদি ভাগ করতে চাই, তাহলে এটার কম্পিউটারের একটা সিস্টেম, কম্পিউটারের কম্পোনেন্ট গুলো কম্পিউটার সিস্টেমের পার্ট, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং পিপলওয়্যার। পিপলওয়্যার হচ্ছে যারা আমরা কম্পিউটারের ইউজার। তাহলে প্রাথমিকভাবে আমাদের তিনটা পার্ট আছে একটা কম্পিউটিং সিস্টেমে: হার্ডওয়্যার, সফটওয়্যার এন্ড পিপলওয়্যার, ইউজার। হার্ডওয়্যারটা খুব বেশি বলার নাই, আপনারা সবাই জানেন হার্ডওয়্যারের মধ্যে কি কি পড়বে কম্পোনেন্ট গুলো। তারপরও ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা এগুলোকে কয়েকটা ভাগে ভাগ করেছি। ইনপুট ডিভাইসেস, যেটা দিয়ে আমরা কম্পিউটারে ডাটা এন্ট্রি করি, ইনপুট প্রোভাইড করি। আউটপুট ডিভাইসেস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কয়েকটা পার্ট আছে: কন্ট্রোল ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং রেজিস্টার্স। আরেকটা পার্ট আছে মেমোরি বা স্টোরেজ, এটার জন্য প্রাইমারি, সেকেন্ডারি মেমোরি, কিছুক্ষণ আগে আমরা যেটা জানলাম র্যাম, রম। এর পাশাপাশি হচ্ছে কমিউনিকেশন ডিভাইস, বা কমিউনিকেশনের জন্য আমাদের কিছু কম্পোনেন্টের প্রয়োজন হয়, কারণ কম্পিউটার এখন আর এককভাবে ব্যবহার করার মতন কম্পোনেন্ট না। এটা এখন লার্জলি কমিউনিকেটিং ডিভাইস হিসেবে ব্যবহার হয়। একসাথে অনেক ইউজার, একসাথে অনেকজন এই সিস্টেমটাকে অ্যাভেল করে। তাহলে হার্ডওয়্যারের মধ্যে যেগুলো পড়ে আমরা হাইলাইটেড করার চেষ্টা করলাম। সফটওয়্যার, সফটওয়্যার মূলত দুইটা পার্ট, হ্যাঁ, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার। কোনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কোনটা সিস্টেম সফটওয়্যার, সম্ভবত এটা আমাদের জানা আছে, না হলেও আমরা এর পরেই আরেকটা পার্ট আছে আমাদের আজকের সেশনেই, ওইখানে সফটওয়্যার সম্বন্ধে আমরা ডিটেইল আরো জানবো। বাট এখন প্রাথমিকভাবে যেটা আমরা বুঝতে পারি, যে যেটা আসলে হার্ডওয়্যারকে কন্ট্রোল করে সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর যেটা হচ্ছে আমরা যারা ইউজার বা পার্টিকুলার কোনো কাজের জন্য আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি বা সিস্টেম ডেভেলপ করি, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে খুব স্বাভাবিকভাবে আমাদের বোঝার জন্য, যে আমাদের হার্ডওয়্যারকে পরিচালনা করার জন্য যে অপারেটিং সিস্টেম বা ইউটিলিটি গুলি থাকে, এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এবং আমাদের নিজস্ব টাস্ক বা পারফরম্যান্স গুলো কমপ্লিট করার জন্য, রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য যে সফটওয়্যার আমরা ডেভেলপ করি বা পারচেজ করি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের মধ্যে একটা বেসিক তফাৎ আছে, এটা আমাদের ক্লিয়ার থাকতে হবে। দেন আছে ফাংশনস অফ এ কম্পিউটার সিস্টেম। জেনারেলি কিভাবে ফাংশনস করে, খুব সংক্ষেপে অ্যারো অ্যারো দিয়ে লেখা আছে: ইনপুট, প্রসেসিং, স্টোরেজ, আউটপুট এন্ড কন্ট্রোল। এটা হচ্ছে কম্পিউটার ফাংশনের একটা খুব বেসিক পার্ট। তা আমরা এটা দ্বারা ডিটেইলে যাইনি, কারণ আমরা সবাই কম্পিউটার ব্যবহার করি, এটা নিয়ে আর আসলে খুব বেশি বলারও নাই কিভাবে কম্পিউটার ফাংশন করে। তাহলে কম্পিউটারের এই পার্টটুকুতে আমাদের যে প্রশ্নটুকু ছিল, প্রথম অংশ, যে আইডেন্টিফাই অ্যান্ড ইলাস্ট্রেট দ্য কম্পোনেন্টস অফ অ্যান্ড ফাংশনস অফ এ কম্পিউটার সিস্টেম। তাহলে কম্পিউটার সিস্টেমের কম্পোনেন্ট গুলো কি কি: হার্ডওয়্যার, সফটওয়্যার এবং পিপলওয়্যার। আমরা হার্ডওয়্যার সম্বন্ধে জানলাম: ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমোরি এবং কমিউনিকেশন ডিভাইসেস। এরপরে সাথে আছে আমাদের সফটওয়্যার। সফটওয়্যারের বেসিক দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং আরেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটার সিস্টেমটা কিভাবে কাজ করে: ইনপুট, আমরা যা ইনপুট দেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা উইন্ডোজের মাধ্যমে, সেটাকে তার ফাংশনের জন্য যে প্রসেস করে, স্টোরেজ ডিভাইসে তার একটা কপি বা স্টোরেজ করে আউটপুট দেয়, এবং কন্ট্রোলটা থাকে। নিচে একটা এক্সাম্পল আকারে বলা আছে আমাদের প্র্যাকটিক্যাল বোঝার জন্য: অ্যান অ্যাকাউন্টেন্ট এন্টার্স সেলস ফিগার, এটা হচ্ছে আউটপুট। ইনপুট, সিস্টেম ক্যালকুলেটস টোটাল, এটা ইন্টারনালি প্রসেস করছে। স্টোরস রেকর্ডস ইন এ ডাটাবেস, স্টোরেজ ডিভাইসে থাকছে। দেন জেনারেট এ রিপোর্ট, যেটা আউটপুট, অ্যান্ড এনশিওর কারেক্ট ফ্লো অফ অপারেশন, এটা হচ্ছে কন্ট্রোল। এইভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে আমাদের কম্পিউটারের বেসিক ফাংশন গুলো আমাদের সবারই জানা আছে। নেক্সট পার্ট হচ্ছে আরএফআইডি, মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন।
RFID এর এখানে একটা ছোট্ট বর্ণনা দেওয়া আছে যে RFID is a wireless technology that uses radio waves to automatically identify and track objects, animal or people. আপনি যাকে ট্র্যাক করতে বলবেন সেটাই সে ট্র্যাক করবে। তাহলে ট্র্যাকিং এর জন্য অবশ্যই আমাদের কয়েকটা কম্পোনেন্ট ব্যবহার করতে, সে অটোমেটিক্যালি ট্র্যাক করবে কিন্তু তার একটা ইন্টারনাল সিস্টেম ডেভেলপ করে ফেলতে হবে। এই সিস্টেমের কতগুলি কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টস অফ অ্যান RFID সিস্টেম। প্রাথমিকভাবে এই কম্পোনেন্ট গুলো ব্যবহার করা হয়, তারপরে এইগুলো সেট আপ করার জন্য আরো ছোট ছোট অনেক কম্পোনেন্টের রিকোয়ারমেন্ট আছে। RFID ট্যাগ আমরা যেটার মাধ্যমে অবজেক্টকে ট্র্যাকিং করতে চাই কন্টেইনস এ মাইক্রোচিপ প্লাস একটা ইন্টারনাল অ্যান্টেনা। দুই ধরনের ট্যাগিং হইতে পারে, একটা হচ্ছে প্যাসিভ ট্যাগ আর একটা হচ্ছে অ্যাক্টিভ ট্যাগ। প্যাসিভ ট্যাগে কি থাকে, নো ব্যাটারি অ্যাক্টিভেটেড বাই রিডার সিগন্যাল। তাহলে ওর নিজে থেকে কোনো কিছু রিপ্লাই করার সুযোগ থাকে না, ও যখন রিডারের কাছে যায়, RFID রিডার বা স্ক্যানারের কাছাকাছি যায়, তখন ওইটার সিগন্যাল রিড করে এবং সে ওই অনুযায়ী তার অ্যাক্টিভিটি গুলো পারফর্ম করে। আর অ্যাক্টিভ ট্যাগ, এটাতে নিজস্ব পাওয়ার সাপ্লাই থাকে এবং দূরবর্তী রেঞ্জ পর্যন্ত এটাকে দিয়ে কন্ট্রোল করা যায় বা ট্যাগিং করা যায়। অনেক ক্ষেত্রে দেখবেন যে ওই ফুড কোর্ট গুলোতে গেলে নির্দিষ্ট শপ থেকে আপনার অর্ডার করার পরে আপনার হাতে একটা ডিভাইস দিয়ে দেয়, আপনি নিজেই তখন বুঝে যান যে এই ডিভাইসটা যখন বিপ করবে তখন আমার ফুডটা রেডি হবে বা এই ডিভাইসটা নিয়ে নির্দিষ্ট এরিয়ার মধ্যেই থাকতে হবে। এরপর RFID রিডার বা স্ক্যানার, বিভিন্ন ধরনের রেডিও ওয়েভ স্ক্যানার কিনতে পাওয়া যায়। এটা টেকনোলজি অনুযায়ী রিসিভার সিগন্যালের রিকোয়ারমেন্ট অনুযায়ী ট্যাগের উপরে স্ক্যান করে। আসলে ট্যাগ থাকলে এটা অটোমেটিক্যালি স্ক্যান করতে পারে না বা প্রিপেয়ার করতে পারে না। এবং এই সিস্টেমটা কাজ করার জন্য ট্যাগ এবং আমার স্ক্যানার, এই যেটার ভিতরে যে অ্যাপ্লিকেশনটা আছে ওই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ডাটাবেস বা সফটওয়্যার সিস্টেম দিয়ে কাজ করে। তাহলে ওইটার মধ্যে কি কি থাকে, এটার ইনফরমেশন গুলো প্রসেস করা থাকে, ট্যাগের একটা আইডেন্টিফিকেশন থাকে, ইউনিক আইডি থাকে প্রতিটা ট্যাগের, এবং তার একটা জিও ফেন্স দেওয়া থাকে, নির্দিষ্ট এরিয়া দেওয়া থাকে। সেই এরিয়াটা অ্যান্টেনা অনুযায়ী তার নির্দিষ্ট দূরত্বকে কভার করে এবং যখনই স্ক্যানারের কাছাকাছি যায় তখন সে এটা দিয়ে রিড করে তার ইনফরমেশন গুলো রিপোর্ট করতে পারে। তাহলে RFID কোথায় কোথায় ব্যবহার হতে পারে বা কি কি কাজে অ্যাপ্লিকেশন অফ RFID, সাপ্লাই চেইন অ্যান্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ট্র্যাকিং গুডস ইন ওয়্যারহাউসেস, দেন রিটেল, অ্যান্টি থেফট অথবা স্টক মনিটরিং। অ্যান্টি থেফট বলতে আমরা যখন সুপার শপে যাই তখন যদি কোনো কিছু আমরা বিলিং কাউন্টারে বিল না করে বা ওইখান থেকে স্ক্যানিং ছাড়া কোনো প্রোডাক্ট বা আইটেম বাইরে নিতে চাই, তখন নির্দিষ্ট এরিয়ার বাইরে গেলে, অ্যান্টেনার কাভারেজের বাইরে গেলেই সে আসলে বিপ দিতে থাকে বা একটা নোটিফিকেশন দিতে থাকে। এটা হচ্ছে এন্টি থেফট বা মনিটরিং সিস্টেম। ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে কন্টাক্টলেস পেমেন্ট কার্ড, আমরা যখন কার্ড দিয়ে ট্রানজেকশন করি তখন দেখা যায় যে কার্ড আমরা অন্য ইউজারের হাতে না দিয়ে আমরা মেশিনের উপরে বা কাছাকাছি নিয়ে ট্রানজেকশনটা করতে পারি। এটা হচ্ছে কন্টাক্টলেস পেমেন্ট কার্ড। দেন হচ্ছে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রনিক ওয়েতে টোল কালেকশন করে বা স্মার্ট টিকিট সেল করে। হেলথ কেয়ার, পেশেন্ট ট্র্যাকিং, ইকুইপমেন্ট মনিটরিং। হ্যাঁ, দেন হচ্ছে লাইব্রেরিতেও আমরা আসলে RFID ইউজ করতে পারি। বইগুলো যদি ইউজারদের মধ্যে এলোমেলো হয়ে বা নির্দিষ্ট লোকেশনের বাইরে যেতে না পারে ট্র্যাকিং করা যায়, সেক্ষেত্রে লাইব্রেরিতেও RFID ইউজ করা যেতে পারে। RFID এর মূল কম্পোনেন্ট হচ্ছে তিনটা: RFID ট্যাগ, RFID ট্যাগিং এর জন্য একটা রিলেটেড স্ক্যানার এবং এখানে ইনফরমেশন বা ডাটাবেস সিস্টেম। ট্যাগিং দুই ধরনের হয়, একটা অ্যাক্টিভ এবং একটা প্যাসিভ। RFID কি কি কাজে ব্যবহার করা যায়, মোস্টলি সাপ্লাই চেইন এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্টে, রিটেল সেলস এর ক্ষেত্রে, ব্যাংকিং এন্ড ফাইন্যান্স, ট্রান্সপোর্টেশন, হেলথ কেয়ার এবং লাইব্রেরি। এগুলো হচ্ছে কমন ইউজ। এর বাইরে আরো যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেখানে ইউজ করা যেতেই পারে। RFID ব্যবহারের ক্ষেত্রে রিস্ক কি কি হতে পারে, ডাটা ইন্টারসেপশনের একটা রিস্ক, হ্যাকারস মে ক্যাপচার ট্যাগ রিডার কমিউনিকেশন। হ্যাকার যদি কোনো কারণে রিডারের যে বারকোড রিডিং স্ক্যানিং এর যে মেথোডোলজি, এটা যদি সে কোনোভাবে হ্যাকিং করতে পারে তাহলে বাইরে থেকেও এটা ক্যাপচার করে ইনফরমেশন বা প্রোডাক্টকে নিয়ে যেতে পারে। আনঅথরাইজড ট্র্যাকিং, যদি হ্যাকিং করে এটা করা যায় তাহলে ইন্ডিভিজুয়াল বা আইটেম গুলোকে সে ট্র্যাকিং করে ফেলতে পারে, আনঅথরাইজড এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশন বা কনসেন্ট গুলো নিয়ে নিতে পারে।
কম্প্রোমাইজ করতে পারে। ক্লোনিং এন্ড স্পুফিং, ফেক আরএফআইডি দিয়ে আমাদের কোনো একটা আইটেম ক্রিয়েট করতে পারে, করে মূল আইটেমটা সরাই দিয়ে এই আইটেমটা ওখানে ট্যাগিং করে দিতে পারে বা রিপ্লেস করে দিতে পারে। ড্যানিয়েল অফ সার্ভিসেস, এখানে মূল পার্ট যেটা হচ্ছে আমাদের সিস্টেমটাকে কেউ কম্প্রোমাইজ করতে পারে। সিগন্যাল ইন্টারফারেন্স ক্যান ডিসরাপ্ট সিস্টেম, যদি আমাদের উইক আরএফআইডি সিস্টেম হয় তাহলে ওখানে ড্যানিয়েল অ্যাটাকের মাধ্যমে আমাদের সিস্টেমটাকে সে ডিসরাপ্ট করে দিতে পারে। কিভাবে সিকিউরিটি কন্ট্রোল এনশিওর করা যায় আরএফআইডি সিস্টেমের ক্ষেত্রে? প্রাইমারি হচ্ছে এনক্রিপশন মেথড ইউজ করে, কারণ যদি একটা প্রপার এনক্রিপশন এবং ভ্যালিড এনক্রিপশন সার্ভিস বা সিস্টেম অ্যাপ্লাই করা যায় তাহলে ডাটাটা সিকিউর থাকবে স্টোরড ওয়েতে, ট্যাগিংটাও ট্রান্সমিটেড হবে ট্যাগ এবং রিডারের মাঝখানে, এর বাইরে অন্য কেউ আর কম্প্রোমাইজ করতে পারবে না। দেন একটা অথেন্টিকেশন পার্ট থাকে, অথরাইজড রিডার ছাড়া যেন ওই ট্যাগগুলোকে রিড করা না যায় বা অ্যাক্সেস না নেওয়া যায়। অথরাইজড রিডার কেন? কারণ যদি একই ধরনের মেশিন বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবহার করে তাহলে ওই মেশিনগুলোর মধ্যে কিছু একটা অথরাইজেশন ম্যাট্রিক্স সেট করতে হবে যেন এই মেশিন দিয়ে অন্য কোনো কম্পোনেন্টকে রিড করা না যায় বা অন্য কোনো কম্পোনেন্টকে এটার আন্ডারে কাভারেজে নিয়ে আসা না যায়। তাহলে এরকম একটা সার্ভিস ইনশিওর করতে পারলে তাহলে আমাদের এই আরএফআইডিটা সিকিউরড হবে আর কি। অ্যাক্সেস কন্ট্রোল, যে নির্দিষ্ট এরিয়ার মধ্যে কেউ যেন বাইরে থেকে ইনফরমেশন রিড রাইট করতে না পারে। দেন ট্যাগ এবং কিলিং ব্লকিং, যে প্রত্যেকটা ট্যাগ যেন পারচেজের পরে ওখান থেকে রিটেইলের সময় সেপারেট করে রেখে দেওয়া হয়। দেন ফ্যাক্টরি ট্যাগ বা ফ্যারাডি ট্যাগস, এখানে দুইটা কাজ আছে কেজেস এর ক্ষেত্রে। একটা হচ্ছে ব্লকিং, কিছু ওয়ালেট থাকে যেমন আমরা যেমন ওই যে ক্রেডিট কার্ড ব্যবহার করি, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অনেক সময় আরএফআইডি এর মাধ্যমে কাজ করা যায়, এটাকেও প্রিভেন্ট করে রাখা যায়। যে আমার কার্ড আমার পকেটে বা হাতে আছে, দূরের থেকে বা কাছাকাছি লোকেশন থেকে এটাকে রিড করতে পারে, সেই ক্ষেত্রে কার্ডগুলোকে প্রিভেন্টিভ বা অথরাইজড স্ক্যানিং থেকে বাইরে রাখা যায়। এবং মনিটরিং এবং অডিটরিং, যে রেগুলার বেসিসে আরএফআইডি সিস্টেমটাকে মনিটর করা, কন্টিনিউয়াসলি চেকিং করা যেখানে কোনো ডাটাবেজে মিসইউজ হচ্ছে কিনা বা কোনো ধরনের কম্প্রোমাইজ বা হ্যাকিং হওয়ার পসিবিলিটি আছে কিনা। তাহলে এইখানে আমাদের যে কম্পোনেন্ট গুলো ছিল খুব বেশি কঠিন না, জাস্ট আইডিয়া শেয়ার করার জন্য, যে আইডেন্টিফাই অ্যান্ড ইলাস্ট্রেট কম্পোনেন্টস এন্ড ফাংশনস অফ এ কম্পিউটার সিস্টেম, দেন আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লিকেশন রিস্ক অ্যান্ড সিকিউরিটি কন্ট্রোল অফ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন আরএফআইডি। পরের আমাদের কম্পোনেন্টটা আছে এরকম, আইডেন্টিফাই দ্য কম্পিউটার সিস্টেম অ্যান্ড পেরিফেরালস that would be acquired or recommended for a business and explain the reasons for selection। প্রশ্নগুলো কিরকম, যে আমাদের বিজনেসের জন্য কোন কোন পেরিফেরাল গুলো আসলে রিকমেন্ডেড বা সাজেস্টেড যেটা আমাদের বিজনেসে অ্যাকোয়ার করতে হয়, এবং এইগুলো অ্যাকোয়ার বা ইউজ করার পিছনে রিজন গুলো কি, সিলেকশনের পিছনে রিজন গুলো কি, কেন এটা সিলেক্ট করা হয়। When a business plans to acquire computer system and peripherals, the selection must align with business need, business size, budget and task. এই চারটা হচ্ছে মেইন কনসিডারেশন বিফোর পারচেজিং বা অ্যাকুয়ারিং কম্পিউটার সিস্টেম ফর এ বিজনেস। প্রাথমিকভাবে কি বিজনেসের যে নিড, কি কারণে আমার এই সিস্টেমটা পারচেজ করতে হবে, রিকোয়ারমেন্টটা কি বেসিক, দেন আমার বিজনেসের সাইজ, আমার রিলেটেড বাজেট বা আমার ক্যাপাসিটি, আমার কতটুকু ক্যাপাবিলিটি আছে, এবং কি কি টাস্ক আমি এই সিস্টেমের মাধ্যমে পারফর্ম করতে চাই। কি কি পারচেস করতে পারে? মাইক্রো কম্পিউটার, পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ, এটা বিজনেসের রিকোয়ারমেন্টে পারচেস করতে পারে। কেন পারচেস করবে? রিকমেন্ডেশনের কারণ হচ্ছে ফর ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি, অফিসিয়াল টাস্ক এবং স্মল স্কেল অপারেশন। কেন করবে? কস্ট ইফেক্টিভ, কারণ ম্যানুয়াল অপারেশনে অনেক সময় লাগতে পারে, কস্ট ইফেক্টিভ হতে পারে। এরপরে সুইটেবল ফর টাস্ক লাইক অ্যাকাউন্টিং, ডকুমেন্ট প্রসেসিং, ইমেইলিং এন্ড বেসিক ডাটা অ্যানালাইসিস। এই ধরনের কাজগুলো করে আমাদের বিজনেসে কিছু বেনিফিট হতে পারে, সেই চিন্তা থেকে এটা কেনা।
এক্সাম্পল কি, অ্যাকাউন্টেন্ট ইউজিং ল্যাপটপ ফর কুইক বুকস অর এক্সেল। তাহলে অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে অ্যাকাউন্টেন্টরা কুইক বুক বা এক্সেল দিয়ে তার অ্যাকাউন্টিং কার্যক্রমগুলো পরিচালনা করে। দেন মিড রেঞ্জ কম্পিউটার, সার্ভার কম্পিউটার রিকমেন্ডেশনস কেন কিনবে এটা? ফর স্মল সাইজ বিজনেস অর ডিপার্টমেন্ট নিডিং শেয়ার রিসোর্স। সার্ভার দরকার যখন আমি একের অধিক ইউজার এই কম্পোনেন্টকে ইউজ করতে চাই। রিজন গুলো কি হতে পারে? হ্যান্ড হেল্ড মাল্টিপল ইউজার সিমালটেনিয়াসলি, এটা একসাথে অনেকগুলো ইউজারকে হ্যান্ডেল করতে পারে। হোস্ট বিজনেস অ্যাপ্লিকেশন লাইক ইআরপি অর সিআরএম সিস্টেম, সাপোর্টস ডাটা সেন্ট্রালাইজেশন ফর ইফিসিয়েন্সি অ্যান্ড সিকিউরিটি। স্মল একটা এন্টারপ্রাইজে আমাদের এই ধরনের ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা মিনি কম্পিউটার বা মিড রেঞ্জ কম্পিউটার কিনতে পারি। মেইন ফ্রেম কম্পিউটার রেয়ারলি নিডেড ফর স্মল বিজনেস, এটাতে খুব একটা প্রয়োজন হয় না, বাট বড় ধরনের কর্পোরেশন বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য মেইন ফ্রেম বা বড় ধরনের কম্পিউটারের প্রয়োজন হয়। কি কারণে? এটা হাই রিলায়েবিলিটি অ্যান্ড প্রসেসিং ক্যাপাসিটি, একসাথে অনেক ইউজারকে সার্ভিস প্রোভাইড করতে পারে। সাপোর্টস লার্জ স্কেল ট্রানজ্যাকশন প্রসেসিং, ব্যাংক, ইন্স্যুরেন্স এন্ড কোম্পানি রিলেটেড ডাটা। এক্সাম্পল, ব্যাংকের জন্য যে আমাদের প্রসেসিং থাকে ওখানে একসঙ্গে অনেক ইউজারের ট্রানজ্যাকশনকে প্রসেস করতে হয় অল্প সময়ের মধ্যে। মোবাইল কম্পিউটিং ডিভাইসেস রিকমেন্ডেশন ফর এমপ্লয়িজ হু ট্রাভেল অর ওয়ার্ক রিমোটলি, তাদের জন্য আমরা ছোট মোবাইল অ্যান্ড হেল্ড কম্পিউটিং সিস্টেম দিতে পারি। সাপোর্টস রিমোট অ্যাক্সেস টু ইমেইল, ক্লাউড অ্যাপ্লিকেশন অ্যান্ড কোলাবোরেশন টুলস। দেন আছে এনহ্যান্স প্রোডাক্টিভিটি অন দ্য গো, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সে কাজ করতে পারে, মুভমেন্টের মধ্যেও করতে পারে। এক্সাম্পল কি হতে পারে? সেলস স্টাফ ইউজিং ট্যাবলেট অ্যান্ড স্মার্টফোন টু আপডেট সেলস ডাটা ইন রিয়েল টাইম। এবং এটার সাথে জন্য আমাদের কম্পিউটারে কি কি পেরিফেরাল রিকমেন্ডেড থাকতে পারে তার কাজের সুবিধার জন্য, ওই বিজনেস হাউসের সার্ভিসের রিকোয়ারমেন্ট প্রপারলি ডেলিভার করার জন্য। ইনপুট ডিভাইস হিসেবে কিবোর্ড, মাউস, বারকোড স্ক্যানার, আরএফআইডি রিডার, টাচ স্ক্রিন অ্যান্ড রিজন ফর সাপ্লাই কি সিলেকশন কি কারণে? ইফিসিয়েন্ট, অ্যাকুরেট অ্যান্ড সুইটেবল ফর স্পেসিফিক বিজনেস টাস্ক। আউটপুট ডিভাইস কেন কি কি কিনা যেতে পারে? মনিটর, এলসিডি, এলইডি, প্রিন্টার রিকোয়ারমেন্ট অনুযায়ী, প্রজেক্টর ফর ডিসপ্লে প্যানেল। কি কারণে কিনবে? আউটপুট কোয়ালিটি ভালোর জন্য, স্পিড হওয়ার জন্য এবং একসঙ্গে ফাংশনালিটি গুলো পারপাসফুলি অনেক মানুষকে দেখানোর জন্য একসাথে। স্টোরেজ ডিভাইস রিকোয়ারমেন্ট গুলো খুবই সিম্পল, ব্যাকআপ অ্যান্ড হাই স্পিড স্টোরেজ। এবং কি কারণে কিনবো? এনশিওর ডাটা সিকিউরিটি, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড স্কেলেবিলিটি। কমিউনিকেশন ডিভাইসেস network interface card, Wi-Fi router, modem, etc. Enable internet and internal networking access. Reason for selection supports email, online collaboration and cloud-based application. সিলেকশনের ক্ষেত্রে अगेन আমাদের কি কি ফ্যাক্টর কাজ করে? বিজনেসের সাইজ এন্ড টাইপ, টাস্ক রিকোয়ারমেন্ট, বাজেট, স্কেলেবিলিটি, রিলায়েবিলিটি এন্ড সিকিউরিটি এন্ড কম্প্যাটিবিলিটি। আমার এক্সিস্টিং সিস্টেমের সাথে বা এক্সিস্টিং অপারেশনের সাথে আমার কি কি কম্পিউটিং সিস্টেম এখানে এনেবল করা সম্ভব বা কানেক্টিভিটি দিয়ে কম্প্যাটিবল ওয়েতে ইউজ করা সম্ভব। তাহলে আমাদের টপিকস কি? আইডেন্টিফাই দ্য কম্পিউটার সিস্টেম অ্যান্ড পেরিফেরাল দ্যাট উড বি acquired or recommended for a business and explain reason for selection. তাহলে আমাদের যে কয় ধরনের কম্পোনেন্ট কিনতে হয়, এগুলো কেন কিনবো, কি কি কাজে ব্যবহার করা হয়, সেটা আমরা এখানে দেখলাম। এরপর আছে যে ইলাস্ট্রেট সেভারাল মেজর টাইপ অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যারের ডেফিনেশন এবং টাইপ। সফটওয়্যার বলতে আমরা কি বুঝি?
Software is a collaboration of program, instructions, procedure, and routines that direct a computer system on how to perform specific task. সফটওয়্যারের একটা কমন ক্যারেক্টারিস্টিক আছে কয়েকটা। হার্ডওয়্যার যেমন কম্পিউটারে দেখা যায়, ধরা যায়, সফটওয়্যার এটা ইনটেনজিবল, এটা দেখা যায় না। সফটওয়্যার enables hardware to operate efficiently and allow user to perform desired tasks. It can be installed, updated, modified, and removed without changing the physical hardware. আমরা ফিজিক্যাল হার্ডওয়্যারে কোনো পরিবর্তন না করেও এগুলো করতে পারি। কি কি করতে পারি? আপডেট করতে পারি, নতুন সফটওয়্যার ইনস্টল করতে পারি, মডিফাই করতে পারি, রিমুভ করতে পারি। Software is essential for both system level operation and user orientation application. It serves as the bridge between hardware capabilities and user requirement. Without software, even the most advanced hardware is inoperable. তাহলে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুইটার কম্বিনেশনই আমাদের কম্পিউটার সিস্টেমটা পারফর্ম করে, স্পেসিফিক টাস্ক পরিচালনা করে। সফটওয়্যারের দুইটা মেজর টাইপ। প্রথম টাইপ হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার এবং আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। System software কি? System software manages and control the hardware components and provide a platform for running application softwares. এটার কম্পোনেন্ট বা ফাংশন গুলো কি কি? অপারেটিং সিস্টেম এবং ইউটিলিটি সফটওয়্যার। অপারেটিং সিস্টেম উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, এগুলো সবই অপারেটিং সিস্টেম। এটার ফাংশন গুলো কি কি? ম্যানেজেস এন্ড allocates hardware resources such as CPU, memory, storage, provide a user interface, graphical user interface, handle file management, security control, and communication with peripheral devices. Utility software, antivirus program, backup software, defragmentation, file compression tools, etc. এটার ফাংশন গুলো কি কি থাকে? Perform maintenance task and optimize system performance, protect system from malware, data losses, and corruption. Device driver, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমের সাথে কতগুলো রিলেটেড ড্রাইভারও থাকে। সফটওয়্যার দ্যাট অ্যালাউজ দ্য অপারেটিং সিস্টেম টু কমিউনিকেট উইথ হার্ডওয়্যার ডিভাইসেস সাচ এস প্রিন্টার, স্ক্যানার, অ্যান্ড গ্রাফিক কার্ডস। এই হার্ডওয়্যার গুলোর সাথে ভিতরেও একটা সফটওয়্যার দিয়ে দেওয়া থাকে, এটাকে আসলে বলা হয় সফটওয়্যার ড্রাইভার। Firmware embedded software stored in non-volatile memory on hardware devices. Example, BIOS, basic input output system router এর firmware. Purpose গুলো কি? System software ensures that hardware operates correctly, provides stability, and form a foundation for application software to function requirement wise or effectively. তাহলে আমাদের সিস্টেম সফটওয়্যারের পার্টটুকু দুইটা পার্ট মেজর, একটা হচ্ছে অপারেটিং সফটওয়্যার এবং ইউটিলিটি সফটওয়্যার, তার পাশাপাশি ডিভাইস ড্রাইভার এবং ফার্মওয়্যার হিসেবেও সিস্টেম সফটওয়্যার কাজ করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিম্পল একটা ডেফিনেশন আছে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ ডিজাইন টু হেল্প এন্ড ইউজার পারফর্ম স্পেসিফিক টাস্ক এফিশিয়েন্টলি। এন্ড ইউজার বা এটার ব্যবহারকারীর রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করাটাই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রাইমারি রিকোয়ারমেন্ট। মেজর টাইপ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কয়েক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে মেজর। প্রোডাক্টিভিটি সফটওয়্যার, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সফটওয়্যার, ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া সফটওয়্যার, ওয়েব অ্যান্ড ইন্টারনেট সফটওয়্যার, এন্টারপ্রাইজ সফটওয়্যার। এগুলো হচ্ছে ব্রড ক্যাটাগরি। এর বাইরেও আরো অনেক ধরনের সফটওয়্যার থাকতে পারে যেগুলো অ্যাপ্লিকেশন রিলেটেড বা টাস্ক রিলেটেড বা রিকোয়ারমেন্ট অনুযায়ী ইউজারের এন্ড ইউজারের রিকোয়ারমেন্ট রিলেটেড। তাহলে প্রাথমিকভাবে আমরা ব্রড ক্যাটাগরি গুলো জানছি এখানে, যে প্রোডাক্টিভিটি সফটওয়্যার, অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সফটওয়্যার, ডাটাবেস ম্যানেজমেন্ট, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, ওয়েব অ্যান্ড ইন্টারনেট সফটওয়্যার, অ্যান্ড এন্টারপ্রাইজ সফটওয়্যার। এর বাইরে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরো কিছু সফটওয়্যার প্রিপেয়ার করার সুযোগ আছে, এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং সফটওয়্যার রিলেটেড অলসো। প্রোডাক্টিভিটি সফটওয়্যারের মধ্যে কি কি আছে? এক্সাম্পল হচ্ছে মাইক্রোসফট অফিস, আমরা যেটা সবাই খুব কমনলি ইউজ করি, গুগল ওয়ার্ক স্পেস। কি কারণে ইউজ করি আমরা? ডকুমেন্ট ক্রিয়েশন, স্প্রেডশিট ক্যালকুলেশন, প্রেজেন্টেশন, ইমেল ম্যানেজমেন্ট, এটসেট্রা। অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সিয়াল সফটওয়্যার খুবই পপুলার, কুইক বুক, ট্যালি, এসএপি, ফিকো, এগুলো সবই আমাদের
অ্যাকাউন্টিং এর কাজগুলোকে সহজতর করার জন্য এই সফটওয়্যারগুলো ব্যবহার। ইউজাররা আসলে এটার মাধ্যমে তাদের রিকোয়ার্ড বুক কিপিং, পেরোল, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অডিটিং এন্ড এটসেট্রা, ট্যাক্স ম্যানেজমেন্ট। ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যার, ওরাকল, MySQL, Microsoft SQL Server, efficient storage, organization and retrieval or of structured data, supports multi user access। একসাথে যেন অনেক বেশি ইউজারও এটাতে কানেক্টেড হতে পারে। Graphics design and multimedia software, Adobe Photoshop, Illustrator, image editing, video editing, animation, digital content creation and multimedia production। Web and internet software, example কি web browser, আমরা যেগুলো ব্যবহার করি Chrome browser, Firefox, email clients। Enterprise software, ERP, SAP, Odoo, CRM, Salesforce বা আদার্স যত আমাদের পরিচিত সফটওয়্যার গুলি আছে। দেন এডুকেশনাল সফটওয়্যার, আসলে এডুকেশনের জন্য কিছু প্রতিষ্ঠান সফটওয়্যার ইউজ করে লার্নিং ম্যানেজমেন্টের জন্য, অনলাইন কোর্সের জন্য। এগুলো আসলে তাদের মডিউল অনুযায়ী ডেভেলপ করা হয়ে থাকে ট্রেনিং সফটওয়্যার হিসাবে। তাহলে সফটওয়্যারের যে ক্যাটাগরি আমাদের সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, দুইটার মধ্যে একটা ডিফারেন্সিয়েশন এখানে কমনলি করার চেষ্টা করা হয়েছে। পারপাস, ডিপেন্ডেন্সি, এক্সাম্পল এন্ড ইউজার। পারপাস গুলো কি? সিস্টেম সফটওয়্যার মূলত দরকার হয় রান এন্ড ম্যানেজ কম্পিউটার হার্ডওয়্যার and system operation. Application software performs specific users task and applications. Then independent, dependency কার উপরে? হার্ডওয়্যারের উপরে ডিপেন্ডেন্স থাকলেও এটা সিস্টেম সফটওয়্যার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। ইন্ডিপেন্ডেন্ট, এসেনশিয়াল ফর বেসিক কম্পিউটার অপারেশন। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? ডিপেন্ডেন্ট অন সিস্টেম সফটওয়্যার, কারণ ওই সিস্টেম সফটওয়্যার প্রপারলি রান না করলে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার রান করানো সম্ভব না। আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি নাও থাকে, সিস্টেম সফটওয়্যার অটোমেটিক্যালি ইন্ডিপেন্ডেন্টলি রান করতে পারে যদি আপনি কম্পিউটারের হার্ডওয়্যার গুলোকে প্রপারলি কানেক্টেড করেন এবং এগুলো সঠিকভাবে পাওয়ার পেয়ে থাকে, ফাংশনালিটিস থাকে। এক্সাম্পল কি? অপারেটিং সিস্টেম, ইউটিলিটি সফটওয়্যার, ডিভাইস ড্রাইভার, এগুলো ওয়ার্ড প্রসেসিং, অ্যাকাউন্টিং সফটওয়্যার, ওয়েব ব্রাউজার, এগুলো সব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের এক্সাম্পল। আমাদের মেজর পার্ট ছিল মেজর টাইপ অফ অ্যাপ্লিকেশন এন্ড সিস্টেম সফটওয়্যার। সফটওয়্যার বলতে আমরা কি বুঝি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো এবং সিস্টেম সফটওয়্যার কোনগুলো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারের তফাৎ, এটার কত ধরনের হতে পারে এবং এগুলোর পারপাস গুলো কি, ইউজেস গুলো কি। আমাদের পরের টপিকসে আমরা যাই। Explain the purpose of several popular software packages and end user productivity and collaborative computing। তাহলে এখানে মূল পার্ট হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোই এখানে মূল পার্ট, যে আমাদের সফটওয়্যার প্যাকেজের মধ্যে কি কি থাকে এবং এন্ড ইউজাররা তাদের প্রোডাক্টিভিটি বা তাদের কম্পিউটিং সার্ভিসকে কোলাবোরেটিভ করে, কস্ট বেনিফিট করে, বিজনেসকে অপারেশনকে এফিশিয়েন্ট করার জন্য কি কি ব্যবহার করে।
In modern business environment, software packages are essential for increasing productivity, efficiency and collaboration. এগুলো করে কি করে ইন্ডিভিজুয়াল এবং টিম মেম্বাররা তাদের টাস্কগুলোকে অনেক দ্রুত করতে পারে, ফাস্টার করতে পারে, কমিউনিকেট ইফেক্টিভলি অ্যান্ড ম্যানেজ ইনফরমেশন সিস্টেমেটিক্যালি। তাহলে রিকোয়ারমেন্ট কি আমাদের? পপুলার সফটওয়্যার প্যাকেজগুলো আমরা কেন ব্যবহার করি এবং এটার কোলাবোরেটিভ কম্পিউটিং বেনিফিটটা কি? In modern business environment, software packages are essential for increasing productivity, efficiency, and collaboration. Tools help individual and team members perform their tasks faster, communicate effectively, and manage information systematically. End user productivity software কি আছে এর আন্ডারে? এন্ড ইউজাররা কিভাবে প্রোডাক্টিভিটি ডেভেলপ করতে পারে এটা তার বিজনেসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, একই বিজনেসের বা একাধিক বিজনেসের জন্য একই রকম নাও হতে পারে, তার ইউজারদের যে রিকোয়ারমেন্ট, ইউজারদের যে প্রোডাক্টিভ ওয়ার্ক বা ডেলিভারেবলস তার সাথে ম্যাচ করেই এই সফটওয়্যারগুলোকে অ্যাকোয়ার করতে হবে। তাহলে প্রোডাক্টিভিটি সফটওয়্যার রেফার্স টু অ্যাপ্লিকেশনস দ্যাট হেল্প ইন্ডিভিজুয়ালস পারফর্ম অফিস, বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক এফিসিয়েন্টলি। তাহলে ইন্ডিভিজুয়াল পিপলরা একটা বিজনেস হাউসে ইন্ডিভিজুয়াল টাস্ক, অফিসিয়াল টাস্ক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্কগুলো ইফিসিয়েন্টলি করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করে তার ওয়ার্ককে প্রোডাক্টিভ করার জন্য। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডকস আমরা যেগুলো রেগুলার ব্যবহার করি। পারপাস কি সেটা আমরা সবাই জানি, কি পারপাসে আমরা ওয়ার্ড এবং এক্সেল ব্যবহার করি। এরপরে আছে কি স্প্রেডশিট সফটওয়্যার, মাইক্রোসফট এক্সেল, গুগল শিট, organize data in row or and column, perform calculations using formula and function, analyze data using chart, pivot table and statistical tools. বিজনেসের ইউজের ক্ষেত্রে কি কি লাগবে, কেন ইউজ করবে? ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করার জন্য, বাজেটিং এর জন্য, পেরোল, ফরকাস্ট এবং ইনভেন্টরি ট্র্যাকিং এর ক্ষেত্রে। প্রেজেন্টেশন সফটওয়্যার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড অথবা প্রেজি, এগুলি মোস্টলি কমনলি ইউজ হয়। এর বাইরেও অনেক প্রেজেন্টেশন সফটওয়্যার আছে। পারপাস কি ডিজাইন স্লাইডস টু কনভে ইনফরমেশন ভিজুয়ালি অ্যান্ড ইফিশিয়েন্টলি ইফেক্টিভলি, include multimedia elements like images, video and animations. বিজনেস ইউজার বিজনেস হাউসের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের বিজনেস মিটিং, ট্রেনিং সেশন, মার্কেটিং প্রেজেন্টেশন এবং ক্লায়েন্টের সাথে পিচ করা, মানে তাদের সাথে ইনফরমেশন শেয়ার করা। নোট টেকিং এন্ড পার্সোনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, মাইক্রোসফট OneNote, Evernote, etc. Purpose capture idea, organizes notes, manage task, sync across devices for mobile and desktop access. তাহলে ওইখানে ইনফরমেশন গুলো দুই জায়গায় সিঙ্ক হয়ে যাচ্ছে। বিজনেস ইউজার কি কি রিকোয়ারমেন্ট থাকে? মিটিং নোট, টাস্ক লিস্ট, রিমাইন্ডার এবং ম্যানেজমেন্ট করে রিসার্চ ইনিশিয়েটিভ টাস্ক গুলোকে। কোলাবোরেটিভ কম্পিউটার সফটওয়্যারের ইউজেস গুলো কি কি থাকে? কোলাবোরেটিভ সফটওয়্যার enables multiple users to work together, share information and coordinate tasks. কোঅর্ডিনেশনের মাধ্যমে মাল্টিপল ইউজাররা যে কাজগুলো করে এটা হচ্ছে কম্পিউটারের কোলাবোরেটিভ কম্পিউটিং সফটওয়্যার এন্ড বেনিফিট। ইমেইল এন্ড মেসেজিং সফটওয়্যার, ক্লাউড বেসড কোলাবোরেশন সুইট। তো দুইটা পার্ট, এর বাইরে আছে আমাদের বিজনেসের আরো কিছু কম্পোনেন্ট গুলো এখানে ইউজ হয়। ইমেইল এন্ড মেসেজিং সফটওয়্যার আমরা কমনলি ইউজ করি মাইক্রোসফট আউটলুক, জিমেইল, স্ল্যাক, Microsoft Team, etc. Purpose ki exchanging messages, scheduling meeting, manage contacts. Business requirement, internal and external communication, scheduling meeting, notification and project updates. Cloud-based collaboration suite, Google Workspace, document sheet, slides, Microsoft 365, etc. PowerPoint online. Purpose গুলো কি? work on the same document simultaneously. যেহেতু আমরা ক্লাউড বেস করছি এই জন্য একই ডকুমেন্টে একসাথে আমরা একাধিক পার্সন কাজ করতে পারি সিমালটেনিয়াসলি। বিজনেস ইউজেস টিম প্রজেক্টস, ডকুমেন্ট অ্যাপ্রুভাল, অনলাইন কোলাবোরেশন অ্যাক্রস ডিপার্টমেন্ট এন্ড লোকেশনস। প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার, এগুলো কমন প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার। এরপরও কেউ চাইলে আসলে নিজের মতো করে আরো প্রিপেয়ার করে নিতে পারে, ডেভেলপ করে নিতে পারে। পারপাসটা কি? মেইন পারপাস হচ্ছে যে প্রজেক্টকে যেন প্রপার ম্যানেজ করা যায় রিয়েল টাইম এবং প্রজেক্টের যে ডেডলাইন, বাজেট, রিসোর্স তার মধ্যেই প্রজেক্টটাকে কমপ্লিট করা। প্ল্যান, ট্র্যাক এন্ড ম্যানেজ প্রজেক্টস, টাস্ক এন্ড ডেডলাইন। ভিজুয়াল টুলস লাইক ক্যানভান বোর্ডস,
and Gantt charts and dashboards for project monitoring but tracking. Business uses assign responsibilities, monitor progress, and ensure timely delivery of business projects. Video conferencing and online meeting software, Zoom, Microsoft Teams, Google Meet, etc. Purpose ke conduct real-time video and audio meetings. Support screen sharing, virtual whiteboard, and recording sessions. Business uses remote meeting, client calls, online training, and webinar. File storage and sharing software, Google Drive, Dropbox, OneDrive. Purpose key, storage documents securely in the cloud, share file with individual and team, and control access permission. আমাদের অথরাইজ যারা তাদের সাথে ইনফরমেশন শেয়ার করা হবে, আনঅথরাইজ কারোর সাথেই শেয়ার করা হবে। এই কন্ট্রোলটাও ফাইল স্টোরেজের ক্ষেত্রে শেয়ার থাকে। বিজনেসের ক্ষেত্রে ইউজ কোলাবোরেটিভ ডকুমেন্ট এডিটিং, সেন্ট্রালাইজড ফাইল স্টোরেজ, ব্যাকআপ অ্যান্ড disaster recovery. Benefits of productivity and collaborative software: efficiency, accuracy, collaboration, communication, flexibility, and record keeping. তাহলে বিজনেসের প্রোডাক্টিভিটি এনশিওর করার জন্য এই সফটওয়্যার গুলো ব্যবহার করলে প্রোডাক্টিভিটি এবং কোলাবোরেটিভ সফটওয়্যার দুইটার বেনিফিট গুলো কি কি হয়? এফিসিয়েন্ট ওয়েতে বিজনেস করা যায়, রিডিউস ম্যানুয়াল এফোর্টস অ্যান্ড স্পিডস আপ রুটিন টাস্ক, minimizes error in calculation, formatting, and reporting, enables teamwork across department and locations, enhance internal and external communication. Cloud-based software allows remote access on multiple devices, maintains version history and centralized documentation for accountability. Record keeping মানে হচ্ছে আমাদের যদি কোনো ডকুমেন্ট ক্লাউড সার্ভারে বা শেয়ারিং বেসিসে পরিবর্তন করা হয় বা আপডেট করা হয়, তাহলে তার আপডেট গুলো কোন পার্ট থেকে কে করেছে এই ডকুমেন্ট রেকর্ড কিপিংটাও আমাদের এই কোলাবোরেটিভ সফটওয়্যার থাকলে মেইনটেইন করা সম্ভব। আমরা আবার প্রথম থেকে আরেকবার একটু দেখি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই টপিকস গুলোর উপরে।
আপনার কি ডকুমেন্টটা চ্যাট বক্স থেকে ডাউনলোড করে নিতে পেরেছেন যারা পার্টিসিপেন্ট আছেন ক্লাসে? হ্যাঁ স্যার। আচ্ছা, আর আমাদের তো এমনিতেই নাম্বার অফ পার্টিসিপেন্ট আজকে কম। কোনো প্রশ্ন আছে আমাদের আজকের এই ক্লাস স্লাইডগুলোর মধ্যে থাকলে আমরা ওই আইটেমটাকে আরো ডিটেইল আলোচনা করতে পারি। তাহলে পার্টিসিপেন্টদের কোনো প্রশ্ন নাই? কিন্তু ভালো। কোনো আলোচনা নাই। তাহলে তো আমাদের আর কিছু বলার নাই। আপনাদেরও কিছু প্রশ্ন নাই, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করতে পারি। আমাদের ক্লাসের রিপ্রেজেন্টেটিভ আছেন?
মনে হয় স্যার রিপ্রেজেন্টেটিভ মেবি আজকে প্রেজেন্ট নাই। আচ্ছা, অসুবিধা নাই, তাহলে আমরা আমাদের সেশনটা শেষ করতে যাচ্ছি। রিপ্রেজেন্টেটিভ বলে রাখলে সুবিধা হচ্ছে যে প্রয়োজনে কেউ যদি তাকে প্রশ্ন করে সে রেসপন্স করতে পারবে আর কি। আমাদের আজকের টপিকসটা ছোট, এই জন্য আমাদের হয়তো দ্রুত শেষ হয়ে গিয়েছে। আমরা তাহলে নেক্সট ক্লাসে আবার জয়েন করছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।